দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ মিরপুরে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের ২১ বল মাঠে গড়ানোর পরই বৃষ্টির কারণে আপাতত বন্ধ খেলা। পদ্মা সেতুর দুপ্রান্তের রেল লিঙ্ক সমস্যার সমাধান, চলতি বছরের ডিসেম্বরেই বসবে লাইন। দ্রুত গতির ইন্টারনেট সহ নানা সেবার সংযোগ ঘটবে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের। সড়ক ও জনপথ বিভাগে কেনাকাটায় কোটি কোটি টাকার হরিলুট, ৭,০০০-এর হার্ড ডিস্কের বিল ৮৩,০০০। ঘুরে ফিরে দুই প্রকৌশলীর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানই পায় টেন্ডার। চট্টগ্রামে সিটি নির্বাচন নিয়ে সংঘাতময় হচ্ছে পরিস্থিতি। কাউন্সিলর প্রার্থীদের আধিপত্য থাকায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত, মাঠে থাকবে বিজিবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে উইন্ডিজ। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহমুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, শ্রেয়া বলছিলেন বাংলাদেশ উইন্ডিজ প্রত্যাবর্তনের সিরিজের কথা। মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটাই আসলে বলে দেয় সারাদিনটা কেমন যাবে। বাংলাদেশে কিন্তু শুরুটা হয়েছিল দুর্দান্ত। মুস্তাফিজুর রহমানকে আমরা যেমনটা দেখেছিলাম যে দুটো টুর্নামেন্ট অর্থাৎ বঙ্গবন্ধু টি-20 কাপ এবং প্রেসিডেন্টস কাপে দারুণ মুস্তাফিজ সে এখানেও শুরু করেছিলেন এবং তুলে নিয়েছেন একটি উইকেট। কিন্তু ২১ বল মাত্র মাঠে গড়ানোর পরে দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পরে যে প্রত্যাবর্তনের ক্রিকেট, সেই ক্রিকেটে কিন্তু বাগড়া দিচ্ছে বৃষ্টি। উইন্ডিজকে বেঁধে রাখা যায় এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য জয়টা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো শ্রেয়া, এই ছিল মিরপুর থেকে আপাতত সবশেষ। বাংলাদেশ উইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। অন্য প্রসঙ্গ, পদ্মা সেতুর উভয় প্রান্তের রেল লিঙ্কের সমাধানে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত ৬০ কিলোমিটার রেল লাইন কাজ সম্পন্ন হচ্ছে চলতি বছরেই, একথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। একে একে সব চ্যালেঞ্জের সফল সমাধানে বিশেষ গতি এসেছে কাজে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির বীরত্বের স্মারক পদ্মা সেতু। সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। সেতুর উভয় প্রান্তে রেল লিঙ্কের সুষ্ঠু সমাধানে ও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প কর্তৃপক্ষ উভয়ই সম্মতি প্রকাশ করায় প্রকল্পে বিশেষ গতি পাচ্ছে। প্রথমেই ফরিদপুরের ভাঙা জংশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত ৬০ কিলোমিটারের সব অবকাঠামো সম্পন্ন হচ্ছে আগামী জুনে, আর রেল লাইন বসবে ডিসেম্বরে। ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ঠিক রেখে এই ডিজাইনটা করা হয়েছে এবং সেই ডিজাইনটা আমাদের বাংলাদেশ ব্রিজ অথরিটিকে সাবমিট করছে বাংলাদেশ রেলওয়ে এবং সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। পাইলের যে স্প্যান লেন্থ ছিল 38 মিটার, আমাদের এখানে পাইলের স্প্যান লেন্থটা ওনাকে বাড়াতে হবে। হ্যাঁ, এই বাড়ানোর জন্য যেটা সংশোধন যেটা করতে হবে সেটা ওনারা করবেন। আমরা চেষ্টা করতেছি যে আমাদের যেহেতু স্ট্রাকচারের কাজগুলো আমরা জুনের মধ্যে কমপ্লিট করতে পারবো, আমরা ডিসেম্বরের মধ্যে আশা করতেছি যে রেলপথ বসানোর কাজটা আমরা শেষ করতে পারবো। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে ২০২৪ সালের মধ্যে। যান চলাচল ছাড়াও বহুমুখী এই সেতু দিয়ে দ্রুতগতির ইন্টারনেট লাইন সহ নানা সেবার সংযোগ ঘটাবে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের। একদিকে সড়ক সংযোগে সংযুক্ত হবে, রেল সংযোগে সংযুক্ত হবে, অপরদিকে গ্যাসের লাইন এবং ইন্টারনেটের লাইনও কিন্তু অনেক সহজ এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব হবে। নতুন নকশায় রেল লিঙ্কের মাওয়া প্রান্তে PN 14 ও PN 15 নম্বর পিয়ারে ৩৮ মিটারে কংক্রিটের স্থলে ৬৫.৩ মিটার স্টিলের স্প্যান বসবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এবার সড়ক ও জনপথ বিভাগে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী ক্রয়ে বিপুল পরিমাণ অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে। সময় সংবাদের অনুসন্ধানে দেখা গেছে এসব যন্ত্রাংশ বাজার মূল্যের চেয়ে ২ থেকে ২০ গুণ দামে কেনা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে অভিযুক্ত দুই প্রকৌশলীর একজন অফিস থেকে পালিয়ে যান, আরেকজন নানা প্রশ্ন ছুড়েন সংবাদের প্রতিবেদককে। শাকির আহমেদের রিপোর্ট। গত বছরের মে মাসে ৪টি টেন্ডারের মাধ্যমে নিরাপত্তা সরঞ্জাম ও কম্পিউটার যন্ত্রাংশ সহ বেশ কিছু সামগ্রী কেনাকাটা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ রয়েছে এসব কেনাকাটায় বরাদ্দকৃত অর্থের নয়ছয় হয়েছে। বিলের কপি সংগ্রহ করে দেখা যায় ২০টি আন্ডার চেকিং মিররের দাম দেখানো হয়েছে ১০,৮০,০০০ টাকা।
বাজার ঘুরে দেখা যায় এসব মূল্য বিলিয়ে দেখানো হয়েছে দামের চেয়ে আরও কয়েক গুণ বেশি। ৩,০০০ টাকা মূল্যের ৪৩টি স্ক্যানার কেনা হয়েছে ৭,৭৪,০০০ টাকায়। ৬,০০০ টাকা মূল্যের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের দাম ধরা হয়েছে ৮২,০০০ টাকা। ৭,০০০ টাকার হার্ড ডিস্ক কেনা হয়েছে ৮৩,০০০ টাকায়। আর ২৩,০০০ টাকা মূল্যের ২৭ ইঞ্চি এলইডি মনিটরের দাম দেখানো হয়েছে ৭২,০০০ টাকা। ২৭ ইঞ্চি মনিটর সর্বনিম্ন দাম হচ্ছে ২৪,০০০ থেকে ৩০-৩৫,০০০ টাকা। ৯০০ টাকার সেফটি বেল্ট কেনা হয়েছে ২৮,০০০ টাকায়। আর ২৫০ টাকার সেফটি হেলমেট কেনা হয়েছে ৪,০০০ টাকায়। এছাড়া ১৫০ টাকা দামের ট্রাফিক বাটনের দাম ধরা হয়েছে ৭,০০০ টাকা। সেফটি হেলমেট এটা হলে হেভি কোয়ালিটি, এটা রেট হলো আপনার ৩৫০, আর মিডিয়াম কোয়ালিটি এটা রেট হলো ২৫০ টাকা। অনিয়মের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি দরপত্র আহ্বানকারী ও কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের সাথে কথা বলার পরামর্শ দেন। অভিযোগের বিষয়ে আরেক নির্বাহী প্রকৌশলী শামীমুল হকের বক্তব্য জানতে চাইলে প্রতিবেদককে কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানান এই নির্বাহী প্রকৌশলী। আসলে পারমিশন না লাগলে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন না হলে, উপর থেকে পারমিশন না হলে আমি কথা বলতে পারবো না। জানা গেছে এই দুই প্রকৌশলীর সহযোগিতায় বিভাগের অধিকাংশ ঠিকাদারি কাজে পায় জননী ট্রেড ইন্টারন্যাশনাল, আশা এন্টারপ্রাইজ, মিলন অ্যান্ড ব্রাদার্স ও ইকন ইঞ্জিনিয়ারিং নামের 4টি প্রতিষ্ঠান। অন্য একটি কেনাকাটায় প্রকৌশলী শামীমুল হক এই 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ দায়ের করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বহুল প্রত্যাশিত ভ্যাকসিন আসার খবরে চাঙ্গা হয়ে উঠবে অর্থনৈতিক কর্মকাণ্ড, কেটে যাবে অনিশ্চয়তাও, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, আসছে দিনগুলোতে দেশে বিদেশি বিনিয়োগ আর অভ্যন্তরীণ কর্মসংস্থানের প্রায় পুরোটাই নির্ভর করছে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থার উপর, যা নিশ্চিতে ভ্যাকসিন ব্যবস্থাপনায় সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। জুবাইর ফয়সালের রিপোর্ট। করোনার ছোবল থেকে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় শিল্প খাত কেউই রেহাই পায়নি। এর সঙ্গে একের পর এক দেশ বন্ধ করেছে বিমান চলাচল, বাধার মুখে পড়েছে আমদানি রপ্তানিও। প্রথম দফার ক্ষতি কাটাতে না কাটাতেই আবার এসেছে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা। বিশ্বজুড়ে এমন বিপর্যয়ের মুখে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এবার নতুন আশা যোগাচ্ছে দেশে দেশে ভ্যাকসিন প্রয়োগ। করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করা মাত্র 27টি দেশের মধ্যে এবার উঠতে যাচ্ছে বাংলাদেশের নামও, যা আশার আলো দেখাচ্ছে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগে। এই ভ্যাকসিনেশনের কারণে যারা আমরা এই ফিল্ডে কাজ করছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেলিং করতে পারবো কনফিডেন্টলি, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ আমরা অর্ডার বাংলাদেশে আমরা আনতে পারবো। যে প্রাইভেট সেক্টরকেও এই ক্ষেত্রে ইনভলভ করা, তাহলে দ্রুততর সময়ের মধ্যে গভর্নমেন্টের পাশাপাশি আসবে। এটা অবশ্যই আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে যে আমরা কোনো অংশে বাংলাদেশ কোনো কিছুতে পিছায় নেই। তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, এমন মত দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সুবিধার পুরো ফায়দা তুলতে নিশ্চিত করতে হবে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা। বিদেশি বিনিয়োগকারী যারা এখানে এসে কিছু একটা সেট আপ করবে, তাদেরও একটা কনফিডেন্স দরকার, সেখানে তারা নিরাপদ ফিল করবে স্বাস্থ্যগত দিক থেকে। কারা কখন কিভাবে পেলে অর্থনীতিকেও সবচাইতে দ্রুত এই ভ্যাকসিনের বেনিফিট দেওয়া যাবে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিটাও করা প্রয়োজন। ভ্যাকসিন আশায় খুলবে অর্থনীতির বন্ধ থাকা দরজাগুলো, এমন মত বাণিজ্য মন্ত্রীরও। এইটাই তো স্বস্তির ব্যাপার যে স্টার্টেড। সাইকোলজিক্যাল ইফেক্ট তো আছেই, মানুষ ভাবতে শুরু করে যে আমি তো পাবো, হলে পরে তো আমি এই যাত্রা বেঁচে গেলাম। এর প্রভাব যখন সারা পৃথিবীতে পড়তে শুরু করবে, তখন আমরা যেসব দেশে এক্সপোর্ট করি সেই সব জায়গারও মার্কেটটা এটা অবস্থা উন্নতি হবে। প্রথম ধাপে মাত্র 20 লাখ ডোজ আসলেও পর্যায়ক্রমে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে অর্থের কোনো সংকট হবে না বলেই মনে করে সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 25 জানুয়ারি দেশে আসছে ভারত থেকে কেনা করোনা টিকার 50 লাখ ডোজ। প্রথম দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফ্রন্টলাইনার সহ 25 জনকে দেয়া হবে করোনা টিকা। পরের দিন কুর্মিটোলা, কুয়েত মৈত্রী ও ঢাকা মেডিকেলে 4 থেকে 500 জনকে দেয়া হবে। পরে তাদের কয়েকদিন পর্যবেক্ষণে রেখে পুরো দমে শুরু হবে টিকা প্রয়োগ কার্যক্রম। করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়ের যৌথ ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। প্রথমত একটি কথা মনে রাখবেন, আমরা ভ্যাকসিনটা আমাদের হাতে আসা দরকার, আর পরের যে স্টেপগুলো
আমরা 20 থেকে 25 জন যে নানা শ্রেণী পেশার মানুষকে একত্রিত করব, সেইটা কিন্তু আমরা একেবারেই তালিকা এইভাবে করিনি, কিন্তু কাদেরকে দিব সেটি কিন্তু আমরা করেছি। এবং আমরা আশা করছি যদি এটা কর্মীটোলা জেনারেল হসপিটালে হয়, আমরা কয়েকজনকে কিন্তু ওই হসপিটালেই আমরা পেয়ে যাব। আর বাকিদেরকে, যেমন একজন মুক্তিযোদ্ধা, তাকে আমরা সিলেক্ট করার জন্য অলরেডি আমরা এটা কাজ করছি। এই 20-25 জন কারা হবে। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার পাড় দখল করে গড়ে তোলা সারি সারি অবৈধ বহুতল ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30টার দিকে শুরু হয় অভিযান। এদিন সকালে অভিযানের শুরুতেই বুড়িগঙ্গার উত্তর তীরে নদীর স্থায়ী সীমানা পিলারের মধ্যে থাকা একটি 3তলা ভবন গুঁড়িয়ে দেয় সংস্থাটি। পরে একটি দোতলা মার্কেটও পুরোপুরি উচ্ছেদ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় শক্তিশালী এক্সাভেটর দিয়ে। একই দাগে কামরাঙ্গীরচরের ছোটের মুখ পর্যন্ত আরও 15 থেকে 20টি বহুতল ভবন এখনও রয়ে গেছে। বিআইডব্লিউটিএ জানায়, গণপূর্ত বিভাগ থেকে 2012 সালে স্থাপিত পিলারগুলো ভুল জায়গায় বসানো হয়েছিল, যেখানে এ এলাকার প্রায় প্রতিটি সীমানা পিলার থেকে জনপদের দিকে 40 থেকে 50 ফুট নদী তীরের জায়গা রয়ে গেছে। নতুনভাবে 7টি প্রতিষ্ঠান নিয়ে কয়েক দফা মাপযোগ করে এ উচ্ছেদ চালানো হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এসব স্থাপনা সরিয়ে শিগগিরই স্থায়ী সীমানা পিলার বসাবে সংস্থাটি। এই মুহূর্তে রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গা পাড়ে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, একদিকে প্রচণ্ড শীত, তার মধ্যে আবার মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এসবের মধ্যেই কিন্তু যতই সময় গড়াচ্ছে, আজকের অভিযানটা কিন্তু ততই গতিশীল এবং শক্তিশালী হয়ে উঠছে। একের পর এক ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছে মাটির সঙ্গে, একের পর এক অবৈধ স্থাপনা কিন্তু এক্সাভেটর দিয়ে একদম পুরোপুরি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। শুধু যে উচ্ছেদ তা নয়, আমরা দেখছি যে একটি যে বিম থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি ভবন পুরোপুরি ধসিয়ে দেওয়া হচ্ছে। মানে এক্সাভেটরটি এতই শক্তিশালী, আমরা আসলে এখানে দেখছি যে একটি যখন সে কাজ করছে একসঙ্গে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভবন কিন্তু ধসে যাচ্ছে এই এক্সাভেটরের তাণ্ডবে। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু কতটা এই মুহূর্তে খুব শক্তিশালী অভিযান হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যেখানে আছি, এখান থেকে পুরোপুরি একদমই একদিকে ঠোঁটার মুখ আর একদিকে কামরাঙ্গীরচরের পশ্চিম অংশ, এই দুপাড়ের যতগুলো, এই মধ্যে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সবই কিন্তু এভাবে সকাল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যা শুরু হয়েছে আরও 2 দিন আগে। আসলে আমি আপনাকে আবারও দেখাচ্ছি, দেখছেন আরেকটি ভবন, আরেকটি ভবনের নিচতলা। কিছুক্ষণ আগে দেখছিলেন এই ভবনের দোতলা কিভাবে ধসে পড়লো, ঠিক এখন আবার দেখলেন বাকি যে একতলা ছিল সেটিও কিন্তু ধসে পড়লো। এবং সামনে কিন্তু ঠিক এখন যেখানে উচ্ছেদ চলছে তার ডান পাশে একটি 3তলা ভবন রয়েছে, তার সামনে আরও একাধিক 2তলা ভবন রয়েছে। আবার ঠিক যদি বলি এখান থেকে পূর্ব দিকে, অর্থাৎ এখন উচ্ছেদ করা হচ্ছে পশ্চিম দিকে, আবার যখন পূর্ব দিকে যাবে সেখানে কিন্তু আরও অসংখ্য এমন অবৈধ স্থাপনা রয়েছে। মূলত এখানে এই যে ভবনগুলো, এগুলো কিন্তু 2012 সালে গণপূর্ত বিভাগ সহ সরকারের আরও প্রায় 5-6টি ভবন, 5-6টি সংস্থা একটি যৌথ জরিপের মাধ্যমে কিন্তু এই সীমানা পিলারগুলো বসিয়েছিল। আমি যদি আপনাকে একটু সেই সীমানা পিলারগুলো দেখাই, এখানে গিয়ে ঠিক আমি আপনাকে এখন যে উচ্ছেদ সেটি দেখছেন, সে উচ্ছেদ শেষে আমি আপনাকে সীমানা পিলারটিও দেখাবো। সেই সীমানা পিলারের বাইরে গিয়ে কিন্তু এই ভবনগুলো কিন্তু করা হয়েছিল। কিন্তু নিশ্চয়ই 2012 সালের যে যৌথ জরিপটি, সে জরিপটি ভুল হবার কারণেই কিন্তু এখন এখানকার যারা বাসিন্দা রয়েছেন, এখানকার যারা ভবন মালিক রয়েছেন, তারা কিন্তু এখন অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হচ্ছেন। কারণ 2012 সালের এই সেই যৌথ জরিপটি কিন্তু সমস্যা ছিল। আমি একটু আপনাকে সেই যে জরিপ করে যে সীমানা পিলারটি দেওয়া হয়েছিল সেটিও একটু দেখাতে চাই। এই যে সীমানা পিলারটি দেখছেন, এটি কিন্তু 2012 সালে এই সীমানা পিলারটি বসানো হয়েছিল। এমন কিন্তু এই সোজা কিন্তু অসংখ্য সীমানা পিলার রয়েছে, ঠিক এর পিছনে গিয়ে কিন্তু এই ভবনগুলো করা হয়েছে, আর নদী কিন্তু রয়েছে অপর পাশে। তো মূলত আসলে এই যে একটি ভুলের খেসারত কিন্তু এখন দিতে হচ্ছে এখানকার অসংখ্য মানুষকে, এবং সেটি কিন্তু গণপূর্ত বিভাগ সহ সরকারের প্রায় 7-8টি সংস্থা মিলেই এই ভুলটি করেছিল। তো এখন গত কয়েক বছর ধরে সরকারের মোট 8টি সংস্থা বিএডব্লিউটির নেতৃত্বে মূলত নতুন সীমানা পিলার বসাচ্ছে, স্থায়ী সীমানা পিলার দিচ্ছে, সেটি বসাতেই উচ্ছেদ চলছে। আজও কিন্তু বিকেল 5টা পর্যন্ত উচ্ছেদ চলবে এবং আগামীকালও এখানে উচ্ছেদ চলবে। দেখা যাক
কোথায় গিয়ে উচ্ছেদ সর্বশেষ কি ঘটে এখানে, তো আমার কাছে এই ছিল সবশেষ। শ্রেয়া, রাজধানীর কামরাঙ্গীরচর থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সময় সংবাদে আরও থাকছে, জাপানে ভয়াবহ তুষার ঝড়ে দুর্ঘটনায় গাড়ি দুমড়ে মুচড়ে একজন নিহত, আহত বেশ কয়েকজন, রাস্তায় আটকা পড়ে শত শত মানুষ। ভ্যাকসিন ব্যবস্থাপনা ও করোনা মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা যেটি দিয়েছেন তা আমরা আপনাদের কাছ থেকে সেই তথ্য নিয়ে প্রচার করেছি, মানুষ সেটা জেনেছে। এখন কিন্তু ঠিক এরকমই একটা সময় এসেছে যে গতকালকে বলেছিল আজকে উপহারের ভ্যাকসিন আসবে, আজকে বলছে ফ্লাইটের জন্য আগামীকাল। আমরা এই তথ্যগুলো প্রতিদিনের তথ্যগুলো দিচ্ছি, কিন্তু এই যে বিষয়টি নিয়ে এখন মানুষের মনে একটা ভীতি কিংবা শঙ্কা কিছুটা রয়েছে, এর পেছনে যে তারাই দায়ী তাই নয়। আমার কাছে মনে হচ্ছে গত কয়েকদিনের নিউজ কভার করতে গিয়ে যে বিষয়টি পার্শ্ব প্রতিক্রিয়া যে বিষয়টি বলা হচ্ছে সেটি খুব ক্লিয়ার করে বলা হয়নি। মানে হয়তো আমরা বুঝতে পেরেছি কিংবা আমরাও হয়তো ক্লিয়ার করে মানুষকে মেসেজটি পৌঁছাতে পারছি না। মানে কথা শুনে মনে হয় পার্শ্ব প্রতিক্রিয়া হবে। আর শুধু এভাবে না, যদি টেলিভিশনগুলো কিংবা পত্রিকাগুলোতে আপনারা যেভাবে অন্যান্য সময় প্রচার করেন যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হলে ভয়ের কি আছে, এই জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেকটি নাগরিকের কাছে, গ্রামের মানুষের কাছে এই বিষয়টি পৌঁছানো খুবই জরুরি এই টিকা গ্রহণের আগে। আর আরেকটি বিষয় যে দেশের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি আমরা যে বিশিষ্ট জনেরা আগে টিকা নিয়েছেন। আপনারা যে বলেছেন যে 20-25 জনকে প্রথম দিক দিয়ে শুরু করবেন টিকাটা, এদের মধ্যে সেই তালিকায় তেমন কেউ আছে কিনা যাদেরকে দেখে আমরা উৎসাহী হতে পারি, মানে এগিয়ে আসতে পারি যে না ওনারা দিয়েছেন। মাঘের শীতে কাবু রাজশাহীবাসী, স্থবির হয়ে পড়েছে নগরের স্বাভাবিক জীবন। সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্ট। তীব্র শীতে যখন ঘরে থাকাটাই কষ্টকর, তখন খোলা আকাশের নিচে বসবাস করছে ছিন্নমূল মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় তাদের অনেকে রাজশাহী রেল স্টেশন এলাকায় আঁটোসাঁটো হয়ে শুয়ে আছে। ছিন্নমূল এসব মানুষেরা বলছে, প্রতি বছর শীত এলে তাদের দুর্ভোগ বেড়ে যায় দ্বিগুণ। তখন তাদের কষ্টের সীমা থাকে না। কষ্ট করতে হচ্ছে, ঠান্ডা লাগছে, কাশি, সর্দি। কষ্ট হবে তো, ঠান্ডা বেলা কষ্ট হয় না, খুবই কষ্ট। কুয়াশার বিছানা ভিজে যায়, তখন বেলা হলে শুকায়, গায়ে চাহিতে যায়। এ অবস্থায় হাড় কাঁপানো শীতে অনেকটা স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। নগরীর ভদ্রা এলাকায় বস্তিতে থাকা দরিদ্র মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছে। ঠান্ডাতে হাত পা খুব কাঁপি কাঁপি লাগেছে। শীতের জন্য আমার কাপড় চোপড় কিছু দেন না, আমি সরকার থেকে কোনো পাই না। শীতের কারণে বাসার বাইরে যে কনকনে শীত বাতাসের কারণে বের হতে পারছি না। 3 দিন থেকে তো কেউ বাড়াতে পারেনি, আমি তো 3 দিন 2 দিন পর দোকান খুলছি। তবে স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, কয়েকদিনে একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কমছে শীতের প্রকোপ। তাপমাত্রা একটু বাড়বে, আর তাপমাত্রা একটু বাড়লে শীতের প্রকোপটা একটু কমে আসবে। আবহাওয়া অফিস বলছে, গত 4 দিন ধরে রাজশাহী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গেল 20 বছরে প্রায় 1.5 কিলোমিটার আয়তন হারিয়েছে সেন্ট মার্টিন। নদী ভাঙনের মতো জানান দিয়ে নয়, ধীরে ধীরে সাগর গিলে খেয়েছে বহু বসতভিটা। দ্বীপ রক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে দিচ্ছে না। তাই বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। 70 পেরিয়েছেন আব্দুর রহমান। 3 পুরুষের জন্ম এখানেই বাস। কর্মহীন এই বয়সে সাগর জলে তাই স্মৃতি হাতড়ানো, উত্তাল খুঁজে ফেরা, ফেলে আসা জীবনের গল্প। বৃদ্ধ আব্দুর রহমান বলছিলেন, শৈশব কেটেছে যে ভূমিতে, সেখানে আজ সাগরের অতল জল। গেল 6 দশকে সেন্ট মার্টিনের এই পাশটাতেই প্রায় 1 কিলোমিটার গিলে ফেলেছে সাগর। পাথরের ডিপ উঠে বাড়া গেলে এতটুকু ছিল, আস্তে আস্তে ভাঙতে এখন বাড়িঘরের পাশে আগিয়ে গই। এটা ছিল যে আগে আল চাষ, ক্ষেত ছিল, ক্ষেত করতো, ধান করতো। এখানে সাগর অনেকটাই কৌশলী,
নদী ভাঙনের মতো চোখে লাগে না তার তাণ্ডব। তাই আরও জানতে কথা হয় এলাকার এক জনপ্রতিনিধির সঙ্গে। বয়সী আব্দুর রহমানের সঙ্গে মিলে যায় দুয়ে দুয়ে চার। প্রথম পুরাতন বাড়ি ছিল ওই জায়গায়, ওখান থেকে ভেঙে প্রায় 1/2 কিলোমিটার চলে এসে গেছে আমাদের এইখানে পর্যন্ত। এরকম চলমান যদি ভাঙন থাকলে আমার মনে হয় বিপদ ছিলই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর মতো বালুর বস্তা দিয়ে কয়েক জায়গায় ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা একেবারেই টিকছে না সাগরের বিশালতার কাছে। উত্তাল দরিয়ার সঙ্গে দিনরাত যুদ্ধ করা এই মানুষগুলো বলছে এপারে বাঁধ হতে হবে প্রবালের। ডিপটা চতুর থেকে মেডির বাঁধ দিলে বাঁধ থাকে না, আর তারা বাঁধ দিলে সাগর সাগর থাকবে, দ্বীপ থাকবে। তড়িৎ গলিতে যদি দ্বীপটা রক্ষা করা না হয় আমার মনে হয় দ্বীপ থাকবে না। আজকাল পর্যটকদেরও চোখ এড়ায় না বিষয়টি। তারাও বলছেন যে কোনো মূল্যেই এখনই দরকার এই দিকে নজর দেয়ার। এখনই বোধহয় বড্ড দেরি হয়ে গেছে, তবুও ফুরিয়ে যায়নি সময়। তাই তো এই সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য আর এই ভূখণ্ড ধরে রাখতে দরকার মহাপরিকল্পনার। তা না হলে হয়তো এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রইসুদ্দিন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর স্বাস্থ্যের অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই 82 বছর বয়সে না ফেরার দেশে চলে যান বাংলাদেশের ক্রিকেটের শুরুর দিকের সারথি। দীর্ঘ 5 দশক দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন রইস। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। 1981 সালে তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা ক্রীড়া সংগঠন পুরস্কার অর্জন করেন। এরপর 1982 সালে রইসুদ্দিন মেরিলেবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য হিসেবে নির্বাচিত হন। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ মিরপুরে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টির হানার পর আবারও শুরু খেলা। কুর্মিটোলা হাসপাতালের ফ্রন্টলাইনার সহ 25 জনকে প্রথমে দেয়া হবে করোনা ভ্যাকসিন। কয়েকদিন পর্যবেক্ষণের পর শুরু হবে পুরোদমে টিকাদান। অ্যাপসে নিবন্ধন ছাড়া পাবে না কেউ। এবং পদ্মা সেতুর দুপ্রান্তের রেল লিঙ্ক সমস্যার সমাধান। চলতি বছরের ডিসেম্বরেই বসবে লাইন। দ্রুত গতির ইন্টারনেট সহ নানা সেবার সংযোগ ঘটবে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।